হ্যালো এভরিওয়ান, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে ভিডিওটা প্রথম দেখছো তবে বলবো অবশ্যই মনে করে এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা একটা বেল আইকন আছে, ওটাকে অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্ন বলছে, হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে নাগ দশক। হ্যাঁ, নাগ দশক ছিল হর্ষঙ্ক বংশের শেষ শাসক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মহাভারত অন্য কী নামে পরিচিত? মহাভারত অন্য কী নামে পরিচিত? এর উত্তরটা হয়ে যাবে জয় সংহিতা। হ্যাঁ, জয় সংহিতা হচ্ছে মহাভারতের অপর নাম। তারপরে দেখো, বলছে আর্যদের জীবন 4টি ভাগে বিভক্ত ছিল। এটা আমরা কোথা থেকে জানতে পারি? আমরা সকলেই জানি আর্যদের জীবনে 4টে ভাগ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাই তো? এই 4টে জীবনের ভাগ আমরা কোথা থেকে জানতে পারি? এর উত্তরটা হয়ে যাবে জবলা উপনিষদ থেকে। জবলা উপনিষদ থেকে আমরা পাই যে আর্যদের জীবন কাহিনী বা আর্য সমাজ 4টি ভাগে বিভক্ত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন সমাবেশটি পুরাতন সমাবেশ হিসাবে পরিচিত ছিল? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, একটু মার্ক করে নেবে। কোন সমাবেশটি পুরাতন সমাবেশ হিসাবে পরিচিত ছিল? এর উত্তরটা হয়ে যাবে সভা। বা এটা প্রশ্নটা এরকম পড়ে যে আর্য সমাজে কোন সভা বৃদ্ধদের সভা ছিল? সেটা হতে সভা। বৃদ্ধ বললেই ওল্ড দেখলে তোমরা সভাটা উত্তর করবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের সর্বাধিক মুদ্রা কে চালু করেছিল? প্রাচীন ভারতের সর্বাধিক সংখ্যক মুদ্রা কে চালু করেছিল? এর উত্তর হয়ে যাবে সম্রাট অশোক। সম্রাট অশোক প্রাচীন ভারতে সবচেয়ে বেশি সংখ্যক মুদ্রা চালু করেছিলেন। তারপর আমরা প্রশ্ন দেব কি আছে, টিপু সুলতানের রাজধানী কী ছিল? হ্যাঁ, মহীশূরের টিপু সুলতান, ওনার রাজধানী কী ছিল? এর উত্তরটা হয়ে যাবে শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনম ছিল মহীশূরের টিপু সুলতানের রাজধানী। পরবর্তী প্রশ্ন দেখো, ওই যে ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1784 সালে। 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? প্রশ্নটা তোমাদের জন্য করলাম, তোরা সালটা লেখার সঙ্গে সঙ্গে প্রশ্নটা উত্তরটা লিখে নেবে। ম্যাঙ্গালোর সন্ধি 1784 সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো তারা ভিডিও শেষে একটা লাইক এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তারপর দেখো, সিন্ধু সভ্যতার মানুষদের গুরুত্বপূর্ণ জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের গুরুত্বপূর্ণ জীবিকা কী ছিল? এর উত্তরটা হয়ে যাবে ব্যবসা বাণিজ্য, ট্রেড। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিল? মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিল? এর উত্তর হয়ে যাবে বৃহদ্রথ। বৃহদ্রথ ছিল মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই কী আছে। বলছে অতীশ দীপঙ্কর কার সমসাময়িক ছিলেন? খুব ভালো প্রশ্ন। অতীশ দীপঙ্কর কার সমসাময়িক ছিলেন? উত্তর হয়ে যাবে নয়াপাল। হ্যাঁ, নয়াপাল বা নয়াপালের সমসাময়িক ছিলেন অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিল? এটা তোমাদের জন্য প্রশ্ন, তোমরা খুঁজে নেবে, না পারলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, সংবাদ কৌমুদী পত্রিকাকে প্রকাশ করেন? সংবাদ কৌমুদী পত্রিকাকে প্রকাশ করেন? উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। এটা সংবাদ হবে না, এটা সংবাদ, দন্তস্ব ময়বায়াকার দেওয়া হবে। সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ করেন রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক পাঞ্জাব দখল করেছিলেন?
কোন ব্রিটিশ শাসক প্রথম পাঞ্জাব দখল করেছিলেন? এর উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। হ্যাঁ, লর্ড ডালহৌসি পাঞ্জাব প্রথম দখল করেছেন। সকল ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা প্রশ্ন, যে অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তোমাদের জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। হ্যাঁ, আর পারলে উত্তরটা একটু নোট করে নেবে নিজেরা, যে অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত, এটা তোমাদের জন্য প্রশ্ন রইল। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? উত্তর হয়ে যাবে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্রথম, আচ্ছা এখানে একটা প্রশ্ন তোমাদের জন্য ছড়ে দিলাম, তোমরা এর সঙ্গে প্রশ্নের উত্তরটা যারা জানো অবশ্যই লিখে নেবে, যারা জানো না বা জানলেও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও, যে দ্বৈত শাসন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল বা কার সময় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়? হ্যাঁ, এটা একটা তোমাদের প্রশ্ন রইল। পরবর্তী প্রশ্ন, প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র কোনটি? প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র কোনটি? এর উত্তর হয়ে যাবে সমাচার দর্পণ। সমাচার দর্পণ। হ্যাঁ, প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র কোনটি? উত্তর হচ্ছে সমাচার দর্পণ। তোমাদের জন্য আরেকটা প্রশ্ন থাকলো, যে প্রথম বাঙালি যিনি সংবাদপত্র প্রকাশ করেছিলেন তার নাম কি? হ্যাঁ, প্রথম বাঙালি যিনি সংবাদপত্র প্রকাশ করেছিলেন তার নাম কি এবং তার সেই পত্রিকার নাম কি? তবে দেখো, তালিকোটা যুদ্ধ কবে হয়েছিল? তালিকোটা যুদ্ধ কবে হয়েছিল? এর উত্তর হয়ে যাবে 1565 সালে। তোমরা এর সঙ্গে একটু খুঁজে নেবে, উত্তর লিখে নেবে, তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কবেটা আমি বলে দিয়েছি, 1565। কাদের মধ্যে হয়েছিল এটা একটু নিয়ে নেবে, কারণ আনুষঙ্গিক প্রশ্নগুলো যত তোমরা পড়বে নিজেদের উপর কনফিডেন্স পরীক্ষা হলে তত বৃদ্ধি পাবে। তারপরে দেখো, বাহামনি রাজ্যের শেষ শাসক কে ছিল? বাহামনি রাজ্যের শেষ শাসক কে ছিল? এর উত্তর হয়ে যাবে কলিমুল্লাহ শাহ। হ্যাঁ, কলিমুল্লাহ শাহ ছিল বাহামনি রাজ্যের শেষ শাসক। এর সাথে তোমরা প্রশ্ন করে নেবে যে বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমার উত্তরটা করে নেবে। আর বাহামনি রাজ্যের শেষ শাসক কলিমুল্লাহ শাহ। কারণ আনুষঙ্গিক প্রশ্ন তোমরা যত করবে তত তোমাদের কনফিডেন্স লেভেল তত হাই হবে। পরবর্তী দেখো, সুলতান মাহমুদ প্রথম কবে ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ প্রথম কবে ভারত আক্রমণ করেন? এর উত্তর হয়ে যাবে 1100 খ্রিস্টপূর্বাব্দে। এডি 1100 বলছি, 1000 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, 1000 খ্রিস্টপূর্বাব্দে সুলতান মাহমুদ প্রথম ভারত আক্রমণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতীয়দের জন্য, এটা খুব ভালো প্রশ্ন, ভারতীয়দের জন্য ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস। হ্যাঁ, এটা এই কথাটা কে বলেছিল? বিখ্যাত উক্তি স্বামী দয়ানন্দ সরস্বতী। হ্যাঁ, ভারতীয়দের জন্য এই কথা বলেছে কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, যে সিন্ধু সভ্যতায় কোথায় বিশাল স্টেডিয়াম পাওয়া গেছে? সিন্ধু সভ্যতায় কোথায় বিশাল স্টেডিয়াম পাওয়া গেছে? এটা উত্তর হয়ে যাবে ডোলাভেরাতে। হ্যাঁ, ডোলাভেরাতে বিশাল স্টেডিয়াম পাওয়া গেছে। তারপরে প্রশ্ন, বন্দেগানি চেহলগানি। হ্যাঁ, বন্দেগানি চেহলগানি এই প্রথা কে চালু করেন? বন্দেগানি চেহলগানি এই প্রথাকে চালু করেন? এর উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। হ্যাঁ, ইলতুৎমিশ, দিল্লির সুলতান ইলতুৎমিশ বন্দেগানি চেহলগানি এই প্রথাটা চালু করেন। পরবর্তী প্রশ্ন, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল কোন মামলার কারণে? খুব ভালো প্রশ্ন, এটা মার্ক করে নেবে। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল কোন মামলার কারণে? এর উত্তর হয়ে যাবে লাহোর ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র মামলার কারণে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, কোন জাতীয় নেতা লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? কোন জাতীয় নেতা লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? এর উত্তর হয়ে যাবে গোপাল হরি দেশমুখ। হ্যাঁ, লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ইন্ডিয়ান মুসলমানস 1871, ইন্ডিয়ান মুসলমান 1871 এই বইটি কার লেখা? খুব ভালো প্রশ্ন, তোমরা অবশ্যই মার্ক করে নেবে। এটা উত্তর হয়ে যাবে ডব্লিউ হান্টার। হ্যাঁ, ইন্ডিয়ান মুসলমানস 1871 এই বইটির লেখক হচ্ছে ডব্লিউ হান্টার। তারপর দেখো,
বলছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত? উত্তর হয়ে যাবে 1934 সালে। পরবর্তী প্রশ্ন, রাজগোপালাচারী সূত্র কবে বিবর্তিত হয়েছিল? রাজগোপালাচারী সূত্র কবে বিবর্তিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1944 সালে। হ্যাঁ, রাজগোপালাচারী সূত্র কবে বিবর্তিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1944 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? খুব ভালো প্রশ্ন। ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে ধান্দা কেশব কারভে। হ্যাঁ, ধান্দা কেশব কারভে উনি ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। বলছে লালা লাজপত রায় ব্রিটিশদের হাতে লাঞ্ছিত হন কবে? লালা লাজপত রায় ব্রিটিশদের হাতে লাঞ্ছিত হন কবে? এর উত্তর হয়ে যাবে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিরোধ করার সময়। হ্যাঁ, সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিরোধ বা বিক্ষোভ করার সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক বা ব্রিটিশ পুলিশ বাহিনী কর্তৃক লাঞ্ছিত হন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর উত্তরটা হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। তোমরা অবশ্যই প্রশ্নটা মার্ক করে নাও, এটা সবাইকার কাছে আশা করব অজানা প্রশ্ন। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। তারপর দেখো অকালি আন্দোলন, অকালি আন্দোলন কবে শুরু হয়? অকালি আন্দোলন শুরু হয় 1925 সালে। অকালি আন্দোলন কবে শুরু হয়? উত্তর হবে 1925 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, যারা অবশ্যই এই ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তারা অবশ্যই চ্যানেলটাকে ভিডিও শেষে একটা লাইক দাও আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই এই ভিডিওটাকে, এই চ্যানেলের ভিডিওগুলোকে লাইক দেবে, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেতে পারো। তাহলে দেখো কি প্রশ্ন আছে। ওই যে অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিল? খুব ভালো প্রশ্ন। অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিল? এর উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ। হ্যাঁ, স্বামী সহজানন্দ ছিলেন অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন দেখো, থিওসফিক্যাল সোসাইটির প্রধান কার্যালয় কোথায় ছিল? থিওসফিক্যাল সোসাইটির প্রধান কার্যালয় কোথায় ছিল? উত্তর হয়ে যাবে মাদ্রাজে। হ্যাঁ, মাদ্রাজে। তোমাদের এর সঙ্গে এক প্রশ্ন থাকলো, তোমরা অবশ্যই যারা জানো কমেন্টে জানাবে। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? হ্যাঁ, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমি আমার আগের ভিডিওতে বলেছি, যারা নিয়মিত ভিডিও দেখো তারা অবশ্যই উত্তর দিতে পারবে। আর যারা ভিডিও দেখো না আমার, তারা অবশ্যই একটু যারা যদি পড়ে থাকো চেষ্টা করবে উত্তরটা দেবার, না পারলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। পরবর্তী দেখো, বলছি খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এই চূড়া কোনটি? হ্যাঁ, হায়েস্ট পিক, তাই তো? বলছে খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হয়ে যাবে শিলং। শিলং হচ্ছে খাসি পাহাড়ের সর্বোচ্চ চূড়া। পরবর্তী প্রশ্ন, মিকির পাহাড়ের সর্বোচ্চ চূড়া কোনটি? মিকির পাহাড়ের সর্বোচ্চ চূড়া হচ্ছে ডাম্বুচকো। হ্যাঁ, ডাম্বুচকো হচ্ছে মিকি পাহাড়ের সর্বোচ্চ চূড়া। তোমাদের গতানুগতিক প্রশ্ন কিন্তু আসছে না, একটু খটোমটো প্রশ্ন এবং সিলেবাসের মধ্যেই আসছে, সেটা একটু অজানা, যেটাকে আমরা বারবার অমিট করে চলে যাই। হ্যাঁ, সেরকম ধরনের প্রশ্ন আসছে, তাই ভিডিওটাকে ভালো করে দেখো, অবশ্যই প্রশ্ন উত্তরগুলো নোট করে নাও। পরবর্তী প্রশ্ন, খারিফ শস্য চাষের সময়সীমা কত? খারিফ শস্য চাষের সময়সীমা বলতে এখানে কোন কোন মাস নিয়ে, কোন মাসে এই খারিফ শস্য, কোন মাস থেকে কোন মাস খারিফ শস্য চাষ করা হয় সেটা বলতে হবে। উত্তর হয়ে যাবে মে থেকে জুন মাস। মে থেকে জুন মাসের মধ্যে খারিফ শস্য চাষ করা হয় বা এই চাষের সময়। পরবর্তী প্রশ্ন, রবি শস্য চাষের সময়সীমা কত? উত্তর হয়ে যাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাস। হ্যাঁ, অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে রবি শস্য কিন্তু চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন, লুনার হ্রদ কী ধরনের হ্রদ? খুব ভালো প্রশ্ন। লুনার হ্রদ কী ধরনের হ্রদ? একটা হচ্ছে গর্ত হ্রদ বা ক্রেটার লেক। ক্রেটার লেক মানে হচ্ছে গর্ত হ্রদ, আর ক্রেটার মানে হচ্ছে তোমার যে অগ্নুৎপাতের ফলে যে জ্বালামুখী যে গোল একটা গর্ত বা নিম্নভূমি সৃষ্টি হয়, তার ফলে যে হ্রদ বা লেক সৃষ্টি হয়, সেটাকেই কিন্তু বলা হচ্ছে ক্রেটার লেক, যাকে বাংলায় বলছে গর্ত হ্রদ। তাহলে লুনার হ্রদ হচ্ছে ক্রেটার লেক, এটা মনে রাখবে। তারপর দেখো, বলছে ডাল
উলার, এগুলো কি ধরনের হ্রদ? ডাল উলার কিন্তু একটা হ্রদ নয়, ডাল আলাদা হতো, এটা কমা হতো একটা, তোমরা দেখে নেবে। বলছে ডাল এবং উলার এইগুলো কি ধরনের হ্রদ? উত্তর হয়ে যাবে হিমালয়ের হ্রদ, মানে গ্লসিয়ার লেক। হ্যাঁ, গ্লসিয়ার লেক বা হিমালয়ের হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলছে সম্র চ্যানেল কাদের মাঝে অবস্থিত? খুব ভালো প্রশ্ন। সম্র চ্যানেল কাদের মধ্যে অবস্থিত? সম্র চ্যানেল, এর উত্তরটা হয়ে যাবে নানকরওয়ে এবং ছোট নিকোবরের মধ্যে হচ্ছে সম্র চ্যানেল। হ্যাঁ, সম্র চ্যানেল কাদের মধ্যে? নানকরওয়ে এবং ছোট নিকোবরের মধ্যে সম্র চ্যানেল রয়েছে। পরবর্তী প্রশ্ন, মালনাদ, মালনাদ শব্দের অর্থ কী? এই শব্দের সঙ্গে কম বেশি সকলেই পরিচিত। মালনাদ শব্দের অর্থ কী? এর উত্তর হয়ে যাবে পার্বত্য অঞ্চল। মান্নাদ শব্দের অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বলছে উপদ্বীপীয় মালভূমি। হ্যাঁ, উপদ্বীপীয় মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত? উপদ্বীপীয় মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত? এর উত্তর হয়ে যাবে গ্রানাইট, নিস আর ব্যাসল্ট। হ্যাঁ, গ্রানাইট, নিস এবং ব্যাসল্ট শিলা দ্বারা উপদ্বীপীয় মালভূমি গঠিত। বলছে কোন পর্বত শ্রেণীকে এশিয়ার মেরুদণ্ড বলা হয়? কোন পর্বত শ্রেণীকে এশিয়ার মেরুদণ্ড বলা হয়? এর উত্তরটা হয়ে যাবে কারাকোরাম পর্বত শ্রেণীকে। কারাকোরাম পর্বত শ্রেণীকে এশিয়ার মেরুদণ্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে তুর্কস্তানের বালি মরুভূমি কী নামে পরিচিত? তুর্কস্তানের বালি মরুভূমি কী নামে পরিচিত? এর উত্তরটা হয়ে যাবে কাউন। হ্যাঁ, কাউন। এটা খুব নতুন প্রশ্ন, তোমরা অবশ্যই মার্ক করে নেবে। তুর্কস্তানের বালি মরুভূমি কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কাউন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মাউন্ট এভারেস্টের নাম কি? মাউন্ট এভারেস্টের নাম হচ্ছে, নাম কি না এটা হবে, প্রশ্নটা একটু অমিট আছে বা একটু ভুল লেখা হয়েছে, টাইপে ভুল আছে। মাউন্ট এভারেস্টের নাম হবে না, মাউন্ট এভারেস্টকে ইংরেজি চাইনিজ ভাষায়, হ্যাঁ চাইনিজ ভাষায় মাউন্ট এভারেস্ট কী নামে পরিচিত? হ্যাঁ, চাইনিজ ভাষায় বা চীনা ভাষায় মাউন্ট এভারেস্ট কী নামে পরিচিত? তোমরা এটা অবশ্যই সংশোধন করে নেবে, এটা আমার ভুল হয়েছে একটু, এটা চীনা ভাষায় হবে। চীনা ভাষায় মাউন্ট এভারেস্ট কী নামে পরিচিত? উত্তরে যাবে কুমোলংমা। হ্যাঁ, কুমোলংমা। কুমোলংমা হচ্ছে মাউন্ট এভারেস্টের অপর নাম, যেটা চীনা ভাষায় বলা হয়। পরবর্তী প্রশ্ন, আকাশের রত্ন বলা হয় কোন গ্রহকে? আকাশের রত্ন বলা হয় কোন গ্রহকে? এর উত্তর হবে শুক্র গ্রহকে। শুক্র গ্রহকে আকাশের রত্ন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? এর উত্তর হয়ে যাবে রাজস্থানের সম্বর। হ্যাঁ, রাজস্থানের সম্বর হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নি, বলছে সালাল 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 হাইড্রো ইলেকট্রিক স্টেশন কোন নদীর উপর অবস্থিত? সালাল হাইড্রো ইলেকট্রিক স্টেশন কোন নদীর উপর অবস্থিত? এর উত্তরটা হয়ে যাবে চিনাব। হ্যাঁ, চিনাব নদীর উপর সালাল হাইড্রো ইলেকট্রিক স্টেশন অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বিবাদমূলক বা কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট কোনটি? ভারতের সবচেয়ে বিবাদমূলক বা কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট কোনটি? এর উত্তরটা হয়ে যাবে বাগলিহার প্রকল্প। হ্যাঁ, বাগলিহার প্রকল্প, এটা হচ্ছে ভারতের সবচেয়ে বিবাদমূলক বা কন্ট্রোভার্সিয়াল প্রজেক্ট। এটা প্রশ্নটাকে অবশ্যই তোমরা মার্ক করে নেবে, এটা নতুন ধরনের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে আয়ার এবং পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত? আয়ার এবং পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হয়ে যাবে দামোদর। হ্যাঁ, দামোদর নদীর উপরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন কোন নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত? এটা খুব সহজ প্রশ্ন। কোন কোন নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত? উত্তর হয়ে যাবে অলকানন্দা এবং ভাগীরথী। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। তবে দেখো বদ্রীনাথ, বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথ একটা হিন্দুদের বিখ্যাত স্থান। এই বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে অলকানন্দা। হ্যাঁ, অলকানন্দা নদীর তীরে বদ্রীনাথ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে কালজনি। হ্যাঁ, কালজনি, কালজনি নদীর তীরে আলিপুরদুয়ার অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে, বলছে মালদহের ইংলিশ বাজার, মালদহ, হ্যাঁ মালদা জেলার ইংলিশ বাজার কোন নদীর তীরে অবস্থিত? মালদার ইংলিশ বাজার এটা মহানন্দা, মহানন্দা নদীর তীরে অবস্থিত। মহানন্দা, মহানন্দা নদীর তীরে অবস্থিত মালদার ইংলিশ বাজার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পৃথিবীতে প্রথম চা চাষ শুরু করে কোন দেশ? পৃথিবীতে প্রথম চা চাষ শুরু করে কোন দেশ? উত্তর চীন। হ্যাঁ, চীন দেশে প্রথম
চা চাষ শুরু হয়, আর পশ্চিমবঙ্গে প্রথম চা চাষ শুরু হয় দার্জিলিংয়ে। এটা একটু নোট করে নেবে। পরবর্তী প্রশ্ন বলছি উত্তরপ্রদেশ কটি রাজ্যের সঙ্গে তার সীমা বা সীমানা বাউন্ডারি বন্টন করে? বলছি উত্তরপ্রদেশ কটি রাজ্যের সঙ্গে তার সীমা বা সীমানা বন্টন করে বাউন্ডারি? উত্তর হয়ে যাবে 8টি। হ্যাঁ, 8টি রাজ্যের সাথে সীমানা বন্টন করে। পরবর্তী প্রশ্ন দেখে নেব কী আছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বোরো ধানের চাষ হয় কোথায়? কোথায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বোরো ধানের চাষ হয়? এর উত্তরটা হয়ে যাবে বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর। বর্ধমান, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে প্রচুর পরিমাণের বোরো ধানের চাষ হয়ে থাকে। দেখো তারপরে বলছে NH80, হ্যাঁ NH80 ন্যাশনাল হাইওয়ে 80 এর বিস্তার কতটা? উত্তর হয়ে যাবে মোকাম্মা থেকে ফারাক্কা। NH80 এর বিস্তার মোকাম্মা থেকে ফারাক্কা। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পৃথক জেলা হিসাবে মর্যাদা পায় কত সালে? উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পৃথক জেলা হিসাবে মর্যাদা পায় কত সালে? এর উত্তরটা হয়ে যাবে 1992 সালে। 1992 সালে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পৃথক জেলা হিসাবে মর্যাদা পায়। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব কি আছে। যে কোন কমিটির দীর্ঘ পর্যালোচনার পর পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয়? খুব ভালো প্রশ্ন। কোন কমিটির দীর্ঘ পর্যালোচনার পর পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয়? এর উত্তরটা হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটি। হ্যাঁ, বলবন্ত রায় মেহতা কমিটির দীর্ঘ পর্যালোচনার পর ভারতবর্ষে রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয়। তবে দেখো বলছে রিজিওনাল ইলেকশন কমিশনারকে কে নিয়োগ করেন? রিজিওনাল ইলেকশন কমিশনারকে কে নিয়োগ করেন? এটা খুব ভালো প্রশ্ন। রিজিওনাল ইলেকশন কমিশনারকে কে নিয়োগ করেন? এর উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করেন কার মাধ্যমে? আলোচনার মাধ্যমে। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে রিজিওনাল ইলেকশন কমিশনারকে নিয়োগ করেন। তাহলে মনে রাখবে যে রাষ্ট্রপতি নিয়োগ করেন কার সঙ্গে আলোচনা করে? প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু তিনি রিজিওনাল ইলেকশন কমিশনার নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতবর্ষে মোট কটি হাইকোর্ট রয়েছে? বর্তমানে ভারতবর্ষে মোট কটি হাইকোর্ট রয়েছে? এর উত্তর হয়ে যাবে 24টি। হ্যাঁ, 24টি হাইকোর্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতবর্ষে বসবাসকারী ভারতীয়রা কিসের ভিত্তিতে ভোট দেয়? ভারতবর্ষে যে ভোট হয় সেটা কিসের ভিত্তিতে হয়? উত্তর হয়ে যাবে বয়সের ভিত্তিতে। হ্যাঁ, তোমার 18 বছর বয়স হয়ে গেলেই তুমি ভোটাধিকার বা ভোট দিতে পারবে, কিন্তু অন্যান্য দেশের সম্পদের ভিত্তিতে ভোট হয়ে থাকে। তারপর দেখো, একজন রাজ্যপাল কি একই সময়ে একের বেশি রাজ্যে রাজ্যপাল থাকতে পারেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন এটা। একজন রাজ্যপাল কি একই সময়ে একের বেশি রাজ্যের কি রাজ্যপাল থাকতে পারেন? উত্তর হয়ে যাবে হ্যাঁ, ইয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স কত? হ্যাঁ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স কত? উত্তর হয়ে যাবে 65 বছর। 65 বছরে সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন নিবন্ধটি প্রশাসনিক ট্রাইব্যুনালের সাথে সম্পর্কিত? কোন নিবন্ধটি প্রশাসনিক ট্রাইব্যুনালের সাথে সম্পর্কিত? এটা খুব ভালো প্রশ্ন। উত্তর হয়ে যাবে আর্টিকেল 323 এ। আর্টিকেল 323 এ, মানে 323 নম্বর ধারার এ হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনালের সাথে সম্পর্কিত কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। হ্যাঁ, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন দেখো, ওই লোকসভার একজন সদস্য হতে গেলে বা লোকসভায় দাঁড়াতে গেলে মিনিমাম বয়স কত হতে হয়? উত্তর হয়ে যাবে 25 বছর। হ্যাঁ, 25 বছর। ছোটো ছোটো ভুল মানে বিষয়গুলো কিন্তু আমরা জানি না অনেকে, যার ফলে পরীক্ষাতে আমরা একটা দুটো করে ছেড়ে আসি। তাই ভালো করে আমাদের ভিডিওটা দেখতে হবে এবং সেগুলোকে নোট করে নিতে হবে। তা লোকসভার একজন সদস্য হতে গেলে, মেম্বার হতে গেলে তাকে অবশ্যই 25 বছর বয়স হতে হবে। তবে দেখো, বলি লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর? লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর? এর উত্তর হয়ে যাবে 5 বছর। হ্যাঁ, 5 বছর। লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হয়ে যাবে 5 বছর। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভা
কে ভেঙে দিতে পারে, মানে রাজ্যসভাকে ডিসপোজ করতে পারে কে? উত্তর হয়ে যাবে এটা ভাঙা যায় না। হ্যাঁ, রাজ্যসভাকে ভাঙে না, হয়তো মন্ত্রীদের রদলবদল হতে পারে, কিন্তু রাজ্যসভাকে ভাঙা যায় না। তবে দেখো, বলছে কেন্দ্রীয় সরকারের আইন উপদেষ্টাকে, খুব ভালো প্রশ্ন, তোমরা দেখে নাও উত্তরটা। কেন্দ্রীয় সরকারের আইন উপদেষ্টাকে, উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, রাজ্য সরকারের যে আইন উপদেষ্টা তাকে কি বলা হয়? এটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই উত্তরটা জানো, তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। হ্যাঁ, যে কেন্দ্রীয় সরকারের আইন উপদেষ্টা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, তাহলে রাজ্য সরকারের আইন উপদেষ্টাকে কী বলা হয়? কমেন্টে সকলে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ইউনিয়ন তালিকার বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার রয়েছে? ইউনিয়ন তালিকার বিষয়ে, ইউনিয়ন লিস্ট যেটা বলা হয়, ইউনিয়ন তালিকার বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কার রয়েছে? উত্তর হয়ে যাবে পার্লামেন্ট, সংসদ। হ্যাঁ, পার্লামেন্ট বা সংসদের। পরবর্তী প্রশ্ন আমরা দেখিনি কি আছে। বলছে প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? খুব ভালো প্রশ্ন, আমরা সকলে জানি হয়তো। প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হয়ে যাবে সুকুমার সেন। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। সকল ছাত্রছাত্রীদের জন্য একটা প্রশ্ন থাকলো বা সকল অডিয়েন্সের জন্য একটা প্রশ্ন থাকলো, যে ভারতে প্রথম নির্বাচন কমিশন কত সালে হয়েছিল? ভারতের প্রথম নির্বাচন কমিশন কত সালে হয়েছিল? তোমরা অবশ্যই উত্তরটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। পরবর্তী প্রশ্ন দেখো, যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, মিশন হান্ড্রেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। দেখো, খুব ভালো প্রশ্ন, বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? হ্যাঁ, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমে 18তে করা হয়? উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18তে করা হয়। পরবর্তী প্রশ্ন বলছে, লোকসভার একজন রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে সদস্য হিসাবে মানিত করতে পারেন? লোকসভায় একজন রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ইন্ডিয়ানকে সদস্য হিসাবে মানিত করতে পারেন? প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, উত্তর হয়ে যাবে 2জন। হ্যাঁ, মানে একজন রাষ্ট্রপতি লোকসভায় নিজের মনোনীত প্রার্থী, মানে অ্যাংলো ইন্ডিয়ান প্রার্থী 2জনকে নিয়োগ করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নরম আয়রনের কিউরি তাপমাত্রা কত? হ্যাঁ, সফট আয়রন। নরম আয়রন মানে হচ্ছে সফট আয়রন। হ্যাঁ, নরম আয়রনের বা নরম লোহার কিউরি তাপমাত্রা কত? উত্তর 770%। হ্যাঁ, 770% কিউরি তাপমাত্রা। তারপর দেখো, ক্রিস্টাল বা কাঁচ কাটতে কোন রশ্মি ব্যবহার করা হয়? ক্রিস্টাল বা কাঁচ কাটতে কোন রশ্মি ব্যবহার করা হয়? এই উত্তরটা হয়ে যাবে এক্স রশ্মি। হ্যাঁ, এক্স রে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রাডার। খুব ভালো প্রশ্ন, অবশ্যই মার্ক করবে। রাডার, RADAR, এর পূর্ণরূপ কি? RA মানে হচ্ছে রেডিও, RA মানে হচ্ছে রেডিও, ডিটেকশন, ডি দিয়ে হচ্ছে ডিটেকশন, অ্যান্ড এ দিয়ে হচ্ছে অ্যান্ড, আর দিয়ে হচ্ছে র্যাঙ্গিং। হ্যাঁ, রেডিও ডিটেকশন অ্যান্ড র্যাঙ্গিং। খুব ভালো প্রশ্ন। তবে দেখো, সোনার, র্যাডার যেখানে আছে সোনার সেখানে থাকবেই, তোমরা বুঝতে পেরেছ অবশ্যই। সোনারের পূর্ণরূপ হচ্ছে সোনার হচ্ছে সাউন্ড, SO মানে সাউন্ড, এন মানে হচ্ছে নেভিগেশন, এ মানে হচ্ছে অ্যান্ড, আর দিয়ে হচ্ছে র্যাঙ্গিং। তাহলে সাউন্ড, নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং, এটা হচ্ছে সোনারের পূর্ণরূপ। অবশ্যই তোমরা ভালো করে এটা লিখে নেবে, বানানটা দেখে নেবে একটু অবশ্যই। তবে দেখো, সোনারে কোন রশ্মি ব্যবহৃত হয়? খুব ভালো প্রশ্ন, সোনারে কোন রশ্মি ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে আল্ট্রাসনিক সাউন্ড। হ্যাঁ, আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহৃত হয়। কোন রশ্মি? আল্ট্রাসনিক সাউন্ড। তবে দেখো কি বলছে কোন লেন্সটি ম্যাগনিফাইং গ্লাস হিসাবে ব্যবহৃত হয়? কোন লেন্সটি ম্যাগনিফাইং গ্লাস হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে উত্তর লেন্স। হ্যাঁ, উত্তর লেন্স ম্যাগনিফাইং গ্লাস হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, প্রারম্ভিক সূর্যোদয়, হ্যাঁ, আর্লি সানরাইজ। হ্যাঁ, প্রারম্ভিক সূর্যোদয় এটা কিসের উদাহরণ? প্রতিসরণের। হ্যাঁ, প্রতিসরণের উদাহরণ হচ্ছে প্রারম্ভিক সূর্যোদয় বা আর্লি সানরাইজ। তারপর দেখো
বলছে পানির প্রতিসরণ সূচক কত? হ্যাঁ, পানি বলতে জলের, হ্যাঁ জলের প্রতিসরণ সূচক কত? এই উত্তরটা হয়ে যাবে 1.33। 1.33 হচ্ছে জলের প্রতিসরণ সূচক। পরবর্তী প্রশ্ন, টিকা কে আবিষ্কার করেন? টিকা কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার। হ্যাঁ জেনার, এডওয়ার্ড জেনার উনি টিকা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে টোটাল স্টুল আর, এই টোটাল বলছি, এটা প্রশ্নটা ভুল আছে, টুল, হ্যাঁ এটা TOAD হবে, হ্যাঁ টোড, TOAD, টোড, TOAD, এল হবে না, TOAD হবে, টোড টুলস আর। হ্যাঁ কি মানে ব্যাঙের ছাতা যেটা বলছে, এটা হচ্ছে পয়জনাস মাশরুমস। হ্যাঁ টোড, TOAD হবে, আবার বলছি এটা আবার ভুল হয়েছে, ঠিক করে নেবে, তোমরা কাজটা করে নেবে। TOAD, টোড টুলস আর, এটা হবে পয়জনাস মাশরুম, বিষাক্ত মাশরুম। তবে দেখো, বলছে সালোক সংশ্লেষ কোন আলোতে সবচেয়ে বেশি হয় বা দ্রুত হয়? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, এটা বলছে কোন আলোতে সবচেয়ে বেশি হয়? এর উত্তরটা হয়ে যাবে লাল আলোতে। লাল আলোতে সূর্যের লাল আলোতে সালোক সংশ্লেষ খুব ভালো হয়। পরবর্তী প্রশ্ন, হিমোলিন, হিমোলিন কি? ঘাবড়ালে হবে না, প্রশ্নটা দেখে উত্তরটা খুব ভালো বা খুব সহজ উত্তর। হিমোলিন কি? হিমোলিন হচ্ছে একটা প্রোটিন, হ্যাঁ একটা প্রোটিন হচ্ছে হিমোলিন। তারপর দেখো কি আছে, বলছে কর্নিয়াল গহ্বরে CSF এর পরিমাণ কত? হ্যাঁ কর্নিয়াল গহ্বরে CSF এর পরিমাণ কত? উত্তর হয়ে যাবে 140 মিলি। হ্যাঁ কর্নিয়াল গহ্বরে CSF এর পরিমাণ কত? উত্তর হয়ে যাবে 140 মিলি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মাথার খুলির একমাত্র অস্থাবর হাড় কোনটি? মাথার খুলির একমাত্র অস্থাবর হাড় কোনটি? এটা খুব ভালো প্রশ্ন, উত্তর হয়ে যাবে ম্যান্ডাবল। হ্যাঁ ম্যান্ডাবল হচ্ছে মাথার খুলির যে হাড়, অস্থাবর হাড়, সেটা হচ্ছে ম্যান্ডাবল, এটা মার্ক করে নেবে, খুব ভালো প্রশ্ন। তারপরে দেখো, টাইগন কি? টাইগন, টাইগন কি? উত্তর হয়ে যাবে পুরুষ বাঘ এবং স্ত্রী সিংহের যে সংকর, যে মিশ্রণ, সেটা হচ্ছে টাইগন। টাইগন কি না পুরুষ বাঘ এবং স্ত্রী সিংহের সংকর। তোমাদের বাঘ আর সিংহটা দেখলে হবে না, কোনটা বাঘটা পুরুষ না বাঘটা স্ত্রীটা দেখে নিতে হবে। তাহলে পুরুষ বাঘের সঙ্গে স্ত্রী সিংহের যে সংকর, সেটা কিন্তু টাইগন। তবে দেখো, বলছে বায়ু দ্বারা যে পরাগায়ন, বায়ু দ্বারা যে পরাগায়ন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যানিমোফিলি। হ্যাঁ অ্যানিমোফিলি, বায়ু দ্বারা পরাগায়নকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে অ্যানিমোফিলি। তবে দেখো, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? খুব ভালো প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? উত্তর হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন বলছে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলি কী কী? মানে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি কী কী? এটা খুব ভালো প্রশ্ন, উত্তর হয়ে যাবে ভিটামিন A, D, E, K। হ্যাঁ ভিটামিন A, D, E, K, এই চারটে ভিটামিন কিন্তু ফ্যাটে বা চর্বিতে দ্রবীত হয়। তারপরে দেখো, বলছে ডিপিটি, ডিপিটি একটা ভ্যাকসিন, সবাই জানি আমরা। ডিপিটিতে এই ভ্যাকসিনটা কোন কোন ইয়েতে প্রয়োগ করা হয়, রোগে দেওয়া হয়? ডিপথিরিয়ার ক্ষেত্রে দেওয়া হয়, হুপিং কফের ক্ষেত্রে দেওয়া হয়, এবং টিটেনাসের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে ডিপথিরিয়া রোগের ক্ষেত্রে কিন্তু ডিপিটি দেওয়া হয়। হুপিং কফ, হ্যাঁ মানে খুসখুসে কাশি যেটা, তার ক্ষেত্রে ডিপিটি ভ্যাকসিন বা ইঞ্জেকশন দেওয়া হয়। আর টিটেনাসের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো, লাইক করো, যেটা অসুবিধা হবে কমেন্ট বক্সে জানাও, এবং কিছু কিছু প্রশ্নের আমি উত্তর চেয়েছি, তোমরা পারলে কমেন্ট বক্সে অবশ্যই দেবে, এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো, তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো ভিডিও পেলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো।